বিরোধী দল বিরোধী মত, হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কিংবা অনেক নির্যাতনের শিকার হই, সেটা হয়তো আমরা প্রকাশ্যে বলতে পারছি না। আমাদের দল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছে যে এই আন্দোলনকে কখনোই আমরা দলীয় ফ্রেমে আনবো না, এই কারণে রাজনৈতিক ফ্রেমে আনবো না, তাহলে এই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে। এই বাংলাদেশ যেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর হাতে আবার না পড়ে যায়, খপ্পরে না পড়ে যায়, এই জন্য কিন্তু আমাদের এখন ভাবনার বিষয় হয়েছে যে আমাদের দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই কাঠামোগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। এর জন্য কালক্ষেপণ করা যাবে না। দেশের মালিক যে জনগণ, এই প্রতিষ্ঠানগুলো গড়ে না উঠবার কারণে, মানে সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে মানুষ তো সেটা ভুলতেই বসেছে। আপনিও বলছিলেন যে জনগণ যে দেশের মালিক, সেটি মানে এখন করণীয়টা কি? দেখুন, এখন সবচেয়ে মানে আমাদের ফোকাস পয়েন্টগুলোকে মানে আইডেন্টিফাই করতে হবে এবং ওই জায়গাতে হাত দিতে হবে। কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত আলোচক বললেন যে প্রত্যেকটা জায়গায় ঘা লেগেছে, এখন এটা কিভাবে মলম দিবেন নাকি কোন ওষুধ দিয়ে আপনি এই ঘা শুকাবেন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক সিস্টেমটা টোটালি লস। এই জায়গাটাকে আমাদেরকে হাত দিতে হবে। যখন আপনি একজন জনগণ, আমি বারবার বলছি যে জনগণের গণতান্ত্রিক অধিকার, শুধু ভোট একদিনে ভোট কিন্তু তার গণতান্ত্রিক অধিকার নয়। হ্যাঁ, ওই অধিকার প্রয়োগ করার মাধ্যমে সে তার সকল সাংবিধানিক অধিকারগুলোকে ডে বাই ডে মানে অর্জন করতে পারবে। সে যখন তার জবাবদিহিতে একটা সরকার গঠন হবে কিংবা তার জনপ্রতি নির্বাচন করবে, সে যখন বুঝতে পারবে যে আমার এই প্রতিষ্ঠান আমার স্বার্থে কাজ করছে না, জনগণের স্বার্থে কাজ করছে না, তখন তারা আন্দোলন করতে পারবে। কিংবা ওই জায়গাগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারতাম তাহলে ঠিক হতো, মানে তাহলে সমস্যাগুলো সমাধান হতো। এখন আমরা আসলে কি আমাদের যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ। হ্যাঁ, রাবণের রূপ ধারণ করে ফেলি আমরা। আমাদের ভিতরে কখনো আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাকে ক্ষমতায় দেওয়া হয়েছে শুধুমাত্র ওইটা সৎ ব্যবহার করার জন্য, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে। এটা আমাকে একটা পাওয়ার, এই পাওয়ারটা আমি এক্সেস করব শুধু জনগণের সাথে, রাষ্ট্রের সাথে। কিন্তু আমরা মনে করি যে এই ক্ষমতার জন্য আমার একক ক্ষমতা, এটা আমি আমার যেমন খুশি তেমন ব্যবহার করব, যেমন খুশি তেমন প্রয়োগ করব। যেমন বিগত 15 বছর ধরে জনগণের যে দমন নিপীড়ন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, এটা মানে আসলে কি সত্যি কথা বলতে আমরা যারা ভুক্তভোগী আছি, এই যে ভাই যে কথাটা বললো যে বিরোধী দল বিরোধী মত, হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না কিংবা অনেক নির্যাতনের শিকার হই, সেটা হয়তো আমরা প্রকাশ্যে বলতে পারছি না। যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে চিত্রটা, আমরা যারা রাজনৈতিক দলের কর্মীরা ছিলাম, এমন পরিস্থিতিতে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়েছে, মিছিল করতে হয়েছে, যখন একটা জায়গায় পা ফেলার সাথে সাথে কোনো না কোনোভাবে ডিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে সব ঘেরাও করে ফেলছে। জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু আমরা তখন রাজপথে নেমেছি, যতটুক পেরেছি করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেমন এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের এই পটভূমিতে তিনি একদম স্ট্যান্ড বাই, প্রত্যেকটা জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারির পার্সোনালি ফোন দিয়েছেন। যখন আপনার নেট সংযোগ বন্ধ হয়ে গেল, আমি অসুস্থ ছিলাম, মানে মাত্র অপারেশন শেষ হলো আমার, 11 তারিখে বাসায় ফিরেছি, 8 তারিখে অপারেশন হলো জুলাই, এবং 18 তারিখেই রাতে আমাকে ফোন দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলল যে প্রত্যেকটা থানায় এখন ইনফর্ম করে দেন যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা আছেন তাদের পিছনে কোনো দলীয় ব্যানারে না, দলীয় অবস্থানে না, তাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাজপথে নেমে যেতে বলেন, এবং যারা 144 ব্রেক করতে পারবে না তাদের হাতে চুরি পড়াই দেওয়া হবে, এটা ডিক্লেয়ার দিয়ে দেন আপনারা। আমরা তখন কি করলাম, ওই অবস্থাতেই আমরা কিন্তু প্রত্যেকে একদম জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানে লোকাল ফোন খুলে আমরা কিন্তু প্রোগ্রাম থ্রু করে দিলাম এবং আমাদের রাজপথে সব নেমে গেল। এবং শুধু যে 18 তারিখে পরে তা না, তার আগে থেকে। তো আমাদের দল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছে যে এই আন্দোলনকে কখনোই আমরা দলীয় ফ্রেমে আনবো না,
এই কারণে রাজনৈতিক ফ্রেমে আনবো না, তাহলে এই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে। এই যে নৈপথ্যে থেকে যে একটা লিডারশিপ দেয়া কিংবা তার পিছনের যে ইতিহাসগুলো, যেটা একজন দলের সর্বোচ্চ মানে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি যে ভূমিকা রেখেছেন, তার দলের একজন কর্মী হিসেবে আমি জেলার দায়িত্বে আছি। আমি এটা মানে আমি দেখলাম যে আমি একজন নারী এবং আমার একটু মেজর অপারেশন হয়েছে, তিনি আমাকে ছাড় দিলেন না। তিনি আমাকে বললেন তোমাকে প্রোগ্রাম মানে থ্রো করতে হবে এবং রাজপথেও নামতে হবে। জাস্ট প্রোগ্রামগুলো থ্রো করার পরেই 1:30টার সময়, দুপুর 1:30টার মধ্যে আপনার ডিবির মশিউর সাহেব আমার বাসায় হাজির, এবং ওই অবস্থাতে আমাকে টেনে নিয়ে আধা ঘন্টা লাগছে আমার 4তলা থেকে নিচতলায় নামতে, এবং এই অবস্থা অমানবিকভাবে সে আমাকে নিয়ে গেলেন তারা ডিবি অফিসে। এবং সেই ডিবি অফিসে যে মানে মর্মান্তিকভাবে যে নির্যাতন করা হয়েছে সেটা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো না। তো এমন একটা পরিস্থিতিতে আমরা কাজ করেছি, হ্যাঁ, কিংবা দেশের জন্যই করছি। তো আমাদের কথাটা কি, আমাদের কথা হচ্ছে যে এই যে বিপ্লবের যে একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এই অর্জনটা কেউ কারোর স্বার্থে যেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর হাতে যেন নস্যাৎ যেন না হয়ে যায়, তার জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবসময় বলছি যে আপনারা সঠিক দায়িত্বটা পালন করে যত দ্রুত সম্ভব একটা সুস্থ নির্বাচনের প্রক্রিয়া বের করেন, ডেট ঠিক করে দেন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়, কোনো ষড়যন্ত্রকারীরা এখানে ষড়যন্ত্র করার সুযোগটা না পায়। আমাদের চেষ্টাটা আগে থাকতে হবে, এবং আমরা আসলে যারা রাজনৈতিক দলের বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন কিংবা আগামী দিনে যে সকল দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তাদের চিন্তা ভাবনা কেন্দ্রবিন্দু হতে হবে জনগণ, এবং জনগণ এবং রাষ্ট্রের মানে সিস্টেম কিভাবে ডেভেলপ করা যায় সেই প্রক্রিয়াটা কিভাবে, এটা সকল দল মত নির্বিশেষে একসাথে বসে এক টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে আমার ভিন্ন মত হতে পারে, ভিন্ন দল হতে পারে, কিন্তু সবাই এক টেবিলে বসার প্র্যাকটিসটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো এই ডেভেলপমেন্টটা যদি আমরা করতে পারি এবং প্রত্যেকটি জায়গায় যদি আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রাধান্য দিতে পারি, এবং ইয়াং জেনারেশন যারা আছেন, যাদের বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে আমরা কথা বলছি, তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় এই ভাবনাটাকে নিয়েও আমরা যদি মানে একসাথে পথ চলি, আমি মনে করি যে ইচ্ছা থাকলেই মানে সেটা সম্ভব। কারণ আমি একটা মানে ছোট একটা কর্মী হিসেবে আমি একটা অনুধাবন করতে চাই যে সবসময় আমরা কিন্তু বলেছি যে আমরা যে এত মানে ত্যাগ স্বীকার করছি, এত কিছু করছি, কিন্তু ত্যাগ তো সবাই স্বীকার করেছে। বাংলাদেশে 18 কোটি জনগণ ত্যাগ স্বীকার করেছে। স্বৈরাচারের মানে দমন নিপীড়নে প্রতিনিয়ত ত্যাগের মানে কাঠামো তৈরি হচ্ছে। তো সেই জায়গায় আমাদের মানে এই সিস্টেমটাকে ডেভেলপ করতে হলে অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন খুব দ্রুত, এবং সেই সাথে বর্তমান যে সরকার আছে সেই সরকারের সৎ ইচ্ছাটা এখন জাতি দেখতে চায়, জনগণ দেখতে চায়, সকল রাজনৈতিক দল দেখতে চায়। কারণ এটা কোনো ছেলে খেলা না যে আপনার 1000 শহীদের রক্তের বিনিময়ে একটা স্বাধীন বাংলাদেশ আপনাকে আবার উদ্ধার করতে হলো, স্বাধীন করতে হলো। সেই বাংলাদেশ যেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর হাতে আবার না পড়ে যায়, খপ্পরে না পড়ে যায়, এই জন্য কিন্তু আমাদের এখন ভাবনার বিষয় হয়েছে যে আমাদের দ্রুত নির্বাচন দিতে হবে এবং এই কাঠামোগুলোকে দ্রুত সংস্কার করতে হবে। এর জন্য কালক্ষেপণ করা যাবে না, এবং যত দ্রুত সম্ভব আপনাকে ডেট ডিক্লেয়ার করতে হবে। কারণ কোন ডেটে আপনি নির্বাচন করবেন এটা যদি জনগণের কাছে যদি আপনি উন্মুক্ত না করেন কিংবা খোলাসা না করেন, তাহলে জনমনেও কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যায়। তো আমরা যারা সাহায্য করছি, সহযোগিতা করছি এই সরকারকে সেই সহযোগিতা নিয়ে মানে দেশটাকে জনগণের রাষ্ট্রে পরিণত করার এই একটা মুখ্যম সময়, এটা দ্রুত করতে হবে এবং এটিকে কাজেও লাগাতে হবে। ডেফিনেটলি এটা কাজে লাগাতে পারলে যখন জনগণের সরকার মানে নির্বাচিত হবে, প্রতিষ্ঠিত হবে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আপনি ঢেলে সাজাতে পারবেন। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার একা কিন্তু সবকিছু পারবে না, এটা অনেক লেন্দি প্রসেস। এই লেন্দি প্রসেসকে যদি উনি যেতে চান তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীদের হাতে আবার দেশ কিন্তু পড়ে যাবে।